গুড মর্নিং ক্লাস। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। ওয়েলকাম টু রাইট স্মার্ট একাডেমি। আমি রয়েছি তোমাদের সাথে জিওগ্রাফির সুমন স্যার। আচ্ছা স্টুডেন্ট, আমরা গত কয়েকটি ক্লাসে ভারতের শিল্প নিয়ে আলোচনা করেছিলাম, তাই না? গত দুটি ক্লাসে আমরা ভারতের শিল্প নিয়ে আলোচনা শুরু করেছিলাম। সেখানে আমরা ভারতের লৌহ ইস্পাত শিল্প, বস্ত্র বয়ন শিল্প এবং গত ক্লাসে আমরা কোন দুটি শিল্প নিয়ে আলোচনা করেছিলাম মনে আছে তোমাদের? বলো তো কোন দুটি শিল্প নিয়ে আলোচনা করেছিলাম? ভেরি গুড, ইঞ্জিনিয়ারিং শিল্প আর পেট্রো রসায়ন শিল্প, তাই না? তবে আজকে কিন্তু আমরা আরো ইন্টারেস্টিং দুটো শিল্প নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। এক, মোটর গাড়ির শিল্প এবং দুই হচ্ছে তথ্য প্রযুক্তি শিল্প। তার আগে আমরা গত ক্লাসে তোমাদের যে কেমন পড়া মনে আছে তার জন্য কয়েকটা প্রশ্ন আমি তোমাদের ধরবো, ঠিক আছে? আশা করি তোমরা বাড়িতে পড়াশোনা করেছো, তাই তো? ভেরি গুড। আচ্ছা, এই যে ভারতের শিল্পের মধ্যে আমরা প্রথমে কি পড়েছিলাম? লৌহ ইস্পাত শিল্প। লৌহ ইস্পাত শিল্পের মধ্যে প্রথম যে লৌহ ইস্পাত কারখানা ভারতে, আহ, অন্যতম হচ্ছে টিস্কো, টিআইএসসিও, তাই না? টাটা আয়রন অ্যান্ড স্টিল কর্পোরেশন। এই টিস্কো কে কবে কোথায় প্রতিষ্ঠা করেছেন তোমাদের মনে আছে? বলো তো। ভেরি গুড। 1907 সালে জামশেদজি টাটা কিন্তু এই টিস্কো কোম্পানি প্রতিষ্ঠা করেন। সেটি কোথায়? ভেরি গুড, জামশেদপুরে, ঝাড়খণ্ডের জামশেদপুরে কিন্তু রয়েছে টিস্কো। বর্তমানে এই টিস্কো কিন্তু বেসরকারি একটি সংস্থা এবং ভারতে যে লৌহ ইস্পাত উৎপাদন হয় সেই লৌহ ইস্পাত উৎপাদনে কিন্তু মধ্যে প্রথম কিন্তু যে উৎপাদন বেশি করে সেই দিক দিয়ে প্রথমে রয়েছে কিন্তু এই টিস্কো। এবং যদি বলে সরকারি বা সরকারের তরফ থেকে যেসব কারখানাগুলি চলে, সেটাই লৌহ ইস্পাত উৎপাদনে প্রথম কোন কারখানার নাম কি বলতো? ভেরি গুড, ভিলাই। ঠিক আছে, তোমরা আমাকে বলো যে সকল শিল্পের মূল স্তম্ভ কি? ভেরি গুড, লৌহ ইস্পাত শিল্প, তাই না? কারণ দেখবে যে কোনো শিল্পের ক্ষেত্রে কিন্তু এই লৌহ ইস্পাতটা প্রয়োজন হয়, অর্থাৎ লোহার প্রয়োজন হয়। সে ঘর বাড়ি থেকে শুরু করে সমস্ত কাজে কিন্তু বর্তমান যুগে লোহার যে চাহিদাটা সব থেকে বেশি। তাই আধুনিক যুগকেও কিন্তু লৌহ যুগ হিসেবেও অভিভূত করা হয়, তাই না? আচ্ছা, তাহলে আমরা কি জানলাম যে ভারতের বৃহত্তম ইস্পাত কারখানা কোনটি? জামশেদপুরের টাটা। আর সরকারি কি? ভিলাই, তাই তো? আচ্ছা, বলতো আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গেও কিন্তু একটি লৌহ ইস্পাত কারখানা রয়েছে। একটি না, আরো রয়েছে, কিন্তু সর্ববৃহৎ একটি শঙ্কর ইস্পাত কারখানা রয়েছে। তার নাম কি? ভেরি গুড, দুর্গাপুর। তাহলে এই ডিএসপি, দুর্গাপুর স্টিল প্ল্যান্ট, এই দুর্গাপুরকে ভারতের একটা রুট হিসেবে পরিচিত রয়েছে, তাই না? ভারতের রুট কাকে বলা হয়? দুর্গাপুরকে। কেন বলা হয় বলো জানো? বলো তো কেন দুর্গাপুরকে ভারতের কেন রুট বলা হয়? ভেরি গুড, যার মানে রাইন নদীর তীরে এরকম রুট শিল্পাঞ্চল রয়েছে, যেটি কিন্তু আমাদের এই দামোদর নদীর তীরে যে দুর্গাপুর রয়েছে সেইখানকার মতো খনিজ সম্পদে সমৃদ্ধ। তাই তার নাম অনুসারে কিন্তু কি রাখা হয়েছে? রুট শিল্পাঞ্চল, তাই তো? ভেরি গুড। আচ্ছা স্টুডেন্ট, আমরা বস্ত্র বয়ন শিল্প পড়েছিলাম। বলতো প্রথম বস্ত্র কারখানা কোথায় গড়ে ওঠে? হাওড়ার ঘুষুড়িতে। ভেরি গুড, এই হাওড়ার ঘুষুড়িতে কিন্তু প্রথম বস্ত্র যে কল বা বস্ত্র যে মেশিন তৈরি করা হয়, সেই মেশিন কিন্তু প্রথম স্থাপন করা হয় হাওড়ার ঘুষুড়িতে। এরপরে তোমরা বলবে আমাকে যে বস্ত্র বয়ন শিল্পে ভারতের কোন অঞ্চল সব থেকে সমৃদ্ধ? পশ্চিমাঞ্চল, অর্থাৎ গুজরাট, মহারাষ্ট্র, এইসব জায়গা কিন্তু বস্ত্র বয়ন শিল্পে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাই না? কেন বলতো? সেখানকার ওয়েদার, মনোরম ওয়েদারে তুলো চাষটা ভালো হয়। আর তুলো চাষ মানে কার্পাস, আর কার্পাস থেকেই তো আমাদের বস্ত্র উৎপন্ন হয়, তাই তো? তাহলে যে কাঁচামাল, কার্পাস বস্ত্রবান শিল্পের যে কাঁচামাল, সে কাঁচামাল কিন্তু এই পশ্চিমাঞ্চলে ভালো উৎপাদিত হয়। তোমরা আমাকে বলো যে অস্থানু শিল্প কাকে বলা হয়? একটা উদাহরণ দাও একটা। ভেরি গুড, বস্ত্র বয়ন শিল্পকে কিন্তু বলা হয় অস্থানু শিল্প, তাই তো?
আচ্ছা, বলো তো ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? ভেরি গুড, আহমেদাবাদকে। কেন বলা হয় বলো তো? ইংল্যান্ডেরও কিন্তু একটা শহর রয়েছে ম্যানচেস্টার, সেখানেও কিন্তু এরকম শিল্প উৎপাদনে, বস্ত্রবান শিল্প উৎপাদনে খুবই উন্নত, তাই না? সেই তার নাম অনুসারে ভারতের সব থেকে বেশি বস্ত্র উৎপাদন হয় কোথায়? আহমেদাবাদে। তাহলে তার নাম অনুসারে কিন্তু নাম দেওয়া হয়েছে ভারতের ম্যানচেস্টার, আহমেদাবাদ। আচ্ছা, বলতো দক্ষিণ ভারতেরও কিন্তু একটা ম্যানচেস্টার নামে একটা জায়গা রয়েছে, খুবই বিখ্যাত জায়গা, বলো? ভেরি গুড, কোয়েম্বাটুর হলো কিন্তু দক্ষিণ ভারতের ম্যানচেস্টার। আবার আমাদের যদি উত্তর দিকে আসি, এই উত্তর ভারতেও কিন্তু একটা ম্যানচেস্টার রয়েছে, যাকে বলা হয় উত্তর ভারতের ম্যানচেস্টার। কাকে বলা হয় বলতো উত্তর ভারতের ম্যানচেস্টার? বলো? কানপুরকে। ভেরি গুড, তাহলে আমরা কি জানলাম যে ভারতের ম্যানচেস্টার আহমেদাবাদ, উত্তর ভারতের ম্যানচেস্টার কানপুর, এবং দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? কোয়েম্বাটুরকে, তাই তো? আচ্ছা স্টুডেন্ট, গত ক্লাসে আমরা ইঞ্জিনিয়ারিং শিল্প সম্পর্কে পড়েছিলাম, যেখানে আমরা কিন্তু কয়েকটি ভাবে ভাগ করেছিলাম ইঞ্জিনিয়ারিং শিল্পকে। সেখানে ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প রয়েছিল, হালকা ইঞ্জিনিয়ারিং শিল্প রয়েছিল, তাই না? তোমরা কয়েকটি ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পের উদাহরণ দাও তো। ভেরি গুড, রেল ইঞ্জিন, রেল বগি, জাহাজ নির্মাণ, তারপরে রেলের ওয়াগন, বিমান তৈরি ইত্যাদি সমস্ত বিষয় কি, বা মোটর গাড়ি, লরি, বাস, এগুলো সব ভারী শিল্পের মধ্যে পড়ছে। আবার হালকা শিল্পের মধ্যে বৈদ্যুতিক যন্ত্রপাতি, চশমা, ঘড়ি, ছোট ছোট যে যন্ত্রপাতিগুলো তৈরি হয়, ফ্রিজ, এসি, এগুলো কিন্তু সবই হলো হালকা ইঞ্জিনিয়ারিং শিল্প, তাই তো? আচ্ছা, তাহলে আমরা কি দেখলাম যে ইঞ্জিনিয়ারিং শিল্প এবং আর কি দেখেছিলাম? পেট্রো রসায়ন শিল্প, তাই না? আচ্ছা, ইঞ্জিনিয়ারিং শিল্প ভারতের একটি শহরকে মোটাউন বা ভারতের ডেট্রয়েট বলা হয়। কাকে বলো তো? খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, বলো কাকে ভারতের ডেট্রয়েট বলা হয়? চেন্নাই। ভেরি গুড, কারণ সেখানে কিন্তু এই যে বড় বড় কোম্পানি মারুতি সুজুকি, তারপরে বিএমডব্লিউ থেকে শুরু করে আরো যে বড় বড় গাড়ি কোম্পানি তৈরি হয়, সেগুলো কিন্তু বেশিরভাগ কোথায় রয়েছে? চেন্নাইতে। তাই চেন্নাইকে ভারতের ডেট্রয়েট বলা হয়, তাই তো? আমেরিকায় যেমন ডেট্রয়েটে গাড়ি তৈরির জন্য প্রসিদ্ধ একটি জায়গা, তেমনি ভারতের চেন্নাই শহরও কিন্তু গাড়ি তৈরির জন্য প্রসিদ্ধ জায়গা হওয়ায় ভারতের ডেট্রয়েট বলা হয় কাকে? চেন্নাইকে। আচ্ছা বলতো যে সূর্যোদয় শিল্প বা উদীয়মান শিল্প কাকে বলে? পেট্রো রসায়ন শিল্পকে, তাই তো? ভেরি গুড, তাহলে উদীয়মান শিল্প বা সূর্যোদয় শিল্প বলা হয় কাকে? পেট্রো রসায়ন শিল্পকে। আচ্ছা, এই যে পেট্রো শিল্পের প্রধান উপাদান বা কাঁচামালগুলি কি কি জানো তোমরা? গত ক্লাসে আলোচনা করেছিলাম, বলো তো কি কি? ভেরি গুড, ন্যাপথা। আর ন্যাপথা, প্রপিলিন, ইথিলিন, মিথেন, বিভিন্ন প্রাকৃতিক গ্যাস, এগুলো সবই হলো কিন্তু এই পেট্রোশন শিল্পের মূল উপাদান। আচ্ছা, এই যে পেট্রোশন শিল্পের মূল উপাদানগুলো দিয়ে কি কি জিনিস উৎপাদিত হয়, কোন কোন দ্রব্য উৎপাদিত হয় বলতো? প্লাস্টিক, পলিথিন, পলিমার, কৃত্রিম রবার, সুগন্ধিত সাবান, সুগন্ধি সেন্ট ইত্যাদি দ্রব্য কিন্তু এই এই সরি পেট্রোরসায়ন শিল্পের মাধ্যমে কিন্তু উৎপাদিত দ্রব্য। ভারত তথা এশিয়ার বৃহত্তম পেট্রোরসায়ন কেন্দ্রটির উদ্বোধন হয়েছে কোথায় বলতো? গুজরাটে। ভেরি গুড, গুজরাটের দাহেজে। কি কোম্পানির নাম কি? ওএনজিসি পেট্রো এডিসন লিমিটেড। ঠিক আছে, তাহলে তোমরা এটাও কিন্তু মনে রাখবে যে আহ, পশ্চিম ভারতে অসংখ্য পেট্রোশন শিল্প কিন্তু গড়ে উঠেছে। তাহলে ভারতবর্ষ কোথায় গড়ে উঠেছে বেশি? পশ্চিম ভারতে। গুজরাট, মুম্বাই এইসব অঞ্চলে কিন্তু কাঁচামালের সুবিধা থাকায়, অর্থাৎ এই যে তেল উৎপাদন হচ্ছে, সেই তেলের উপজাত যে দ্রব্যগুলি সেগুলি থেকেই এটা কাঁচামাল হয়। তাহলে এই যে সমুদ্রের, আরব সাগরের তীরবর্তী অঞ্চল, গুজরাট, মুম্বাই, এই অঞ্চলগুলোতে কিন্তু পেট্রোশন শিল্পে খুবই অগ্রণী ভূমিকা ভারতবর্ষের মধ্যে গ্রহণ করে থাকে। ঠিক আছে স্টুডেন্ট, তাহলে গত ক্লাসের পড়া তোমরা ভালোই মুখস্থ করেছো।
সকলকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা যে বিষয় দুটি নিয়ে আলোচনা করব সেটি হলো মোটর গাড়ি শিল্প ও তথ্য প্রযুক্তি শিল্প। প্রথমেই আমরা আসব মোটর গাড়ি শিল্প। মোটর গাড়ি শিল্প কাকে বলে, বিষয়বস্তু কি, বা কোন স্থানে মোটর গাড়ি উৎপাদিত হয় ভারতের, এইসব সম্পর্কে কিন্তু জানবো। মোটর গাড়ি শিল্প যে ভারী পূর্ত শিল্পে নানা যন্ত্রাংশ ও উপকরণ জোড়া লাগিয়ে বিভিন্ন ধরনের যানবাহন নির্মাণ করা হয় তাকে মোটর গাড়ি শিল্প বলে। তাহলে মোটর গাড়ি আমরা নাম জানিয়েই বুঝতে পারছি যে মোটর গাড়ি শিল্প মানে হচ্ছে যানবাহন, অর্থাৎ বাস, লরি থেকে শুরু করে ট্যাক্সি বা চার চাকা যেগুলোকে বলা হয়, বাইক, এগুলো সবই হলো কিন্তু মোটর গাড়ি শিল্প নির্মাণের অংশ। তাহলে পূর্ত শিল্প অর্থাৎ ইঞ্জিনিয়ারিং শিল্প। তাহলে যে ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পের মধ্যে কিন্তু এটা পড়ছে। তাহলে যে ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পের মাধ্যমে যন্ত্রাংশ ও ও উপকরণ জোড়া লাগিয়ে বিভিন্ন ধরনের যানবাহন নির্মাণ করা হয় তাকে আমরা কি বলবো? মোটর গাড়ি শিল্প। ঠিক আছে? তাহলে এই শিল্পে কি কি রয়েছে? এই শিল্পে রেল রয়েছে, জাহাজ রয়েছে এবং বিমান বাদে অন্যান্য যে যানবাহন নির্মাণ করা হয় সেগুলো রয়েছে। তোমার সাথে আমি একটু আগেই বললাম যে লরি, বাস, তারপরে চার চাকা, ট্যাক্সি, আহ, মোটর গাড়ি অর্থাৎ বাইক ইত্যাদি কিন্তু হলো সবই মোটর গাড়ি শিল্পের অংশবিশেষ। রেল, জাহাজ এবং বিমান এই তিনটি বাদ দিয়ে যে যানবাহন নির্মাণ করা হয় সেটাই হলো কিন্তু মোটর গাড়ি নির্মাণ শিল্পের অংশবিশেষ। এবং এটি একটি গুরুত্বপূর্ণ উদীয়মান শিল্প। আমরা কি বলেছি উদীয়মান শিল্প কেন বলছি? কারণ এর ভবিষ্যতে যে প্রচলন সেটি কিন্তু ধীরে ধীরে বেড়ে যাচ্ছে। অর্থাৎ মানুষের মধ্যে যে গাড়ির চাহিদা সেটি কিন্তু বাড়ছে। ফলে কারখানা বেশি স্থাপন হচ্ছে, মানুষের কর্মসংস্থান হচ্ছে, শিল্পে লাভ হচ্ছে। তাই কিন্তু এটি একটি উদীয়মান শিল্প। তাহলে মনে থাকবে মোটর গাড়ি শিল্পটা কি? ভেরি গুড। এবারে এই মোটর গাড়ি শিল্পকে কিন্তু সংযোগ ভিত্তিক সংযোজন ভিত্তিক কিন্তু শিল্প বলা হয়। এবারে তোমাদের মনে আসতেই পারে যে সংযোজন ভিত্তিক শিল্পটা কি, তাই তো? দেখো, মোটর গাড়ি শিল্পকে সংযোজন ভিত্তিক শিল্প বলা হয় তার একটাই কারণ যে ইঞ্জিন, চাকা, সিট, ব্যাটারি, বডি আরো অসংখ্য যে ছোট ছোট দ্রব্য রয়েছে এগুলোকে একত্রীকরণের মাধ্যমে বা জোড়া লাগিয়েই কিন্তু একটি মোটর গাড়ি উৎপন্ন হয়, তাই না? তাহলে একটা যেমন গাড়ি তৈরি হয় বা বাস, লরি বা ট্যাক্সি তৈরি হয় তখন তার ইঞ্জিন আলাদা, চাকা, সিট, ব্যাটারি সমস্ত জিনিস কিন্তু জুড়ে জুড়ে কিন্তু তৈরি হয় একটি মোটর গাড়ি। তাই কিন্তু এটিকে কি বলা হয়? সংযোজন ভিত্তিক শিল্প। তাহলে তোমরা কি জানলে যে মোটর গাড়ি শিল্প কাকে বলে? তোমরা এটা কিন্তু মনে রাখবে যে রেল, জাহাজ এবং বিমান বাদে যা সমস্ত যে জিনিসপত্র তৈরি হয় যানবাহনের দিক থেকে সেগুলি সবই হলো মোটর গাড়ি শিল্পের অন্তর্গত। আর মোটর গাড়ি শিল্পকে কেন সংযোজন ভিত্তিক শিল্প হয় সেই সম্পর্কেও কিন্তু আমরা জানলাম। দেখো এই যে ছবি, গাড়ি নির্মাণ হচ্ছে, তাই তো? একটা একটা পার্টস পত্র কিন্তু জুড়ে কিন্তু এই গাড়ি তৈরি হয়। তাই এটি সংযোজন ভিত্তিক শিল্প। স্টুডেন্ট, এবারে আমরা জানবো যে মোটর গাড়ি শিল্পের প্রকারভেদ। দেখো, মোটর গাড়ি শিল্পকে মূলত চার ধরনের যানবাহনের ভিত্তিতে কিন্তু ভাগ করা যায়। কি কি? যে যানবাহনগুলি বিক্রি করা হয় বা বাণিজ্যিক যান যেটা বলা হয়, তাহলে এক হচ্ছে বাণিজ্যিক যান, নাম্বার দুই হচ্ছে কিন্তু যাত্রীবাহী যান, নাম্বার তিন দ্বিচক্র ও ত্রিচক্র যান এবং নাম্বার চার হচ্ছে প্রতিরক্ষা যান। তাহলে নাম্বার ওয়ান যেটা সেটি কি? বাণিজ্যিক যান। দেখো এই যে বাণিজ্যিক যানের মধ্যে কি পড়ছে? লরি, টেম্পো, ম্যাটাডর, ট্র্যাক্টর, তারপরে ডাম্পার, ট্রেলার, এগুলো কিন্তু সব হলো বাণিজ্যিক যান। এই যে দেখো, ট্র্যাক্টর চাষ করার ক্ষেত্রে লাগে, তাই না? লরি মাল বওয়ার ক্ষেত্রে লাগে, এগুলো কি? বাণিজ্যিক যান। অর্থাৎ আমরা কিন্তু কোনো কাজের জন্য সেটাকে ভাড়া নিই বা তার যে কাজটা করে দেওয়ার পরিবর্তে তাকে কিন্তু আমরা টাকা দিই, তাহলে সেটি কিন্তু হলো বাণিজ্যিক যান। নাম্বার দুই যাত্রীবাহী যান। দেখো এই যে যাত্রীবাহী যান কি কি তোমরা রাস্তায় নিশ্চয়ই দেখেছো। কোন গাড়িগুলো যাত্রী বহন করে? ভেরি গুড, বাস, ট্যাক্সি, ট্রেকার, জিপ, এগুলো কিন্তু সবই হলো যাত্রীবাহী যান।
ঠিক আছে, এই যে দেখো বাস, দ্বিচক্র ও ত্রিচক্রযান, মোটর বাইক, স্কুটার, অটোরিকশা। দেখবে অটোরিকশা, যেগুলো অটো বলি আমরা, সে অটো কিন্তু 3টে চাকা হয়, তাই এটা ত্রিচক্রযান। আবার মোটর বাইকে কটি চাকা হয়? 2টি চাকা। স্কুটারে কটি চাকা হয়? 2টি চাকা। তাই এগুলোকে আমরা কি বলবো? দ্বিচক্র বা ত্রিচক্রযান। এই দেখো স্কুটার। আচ্ছা, নাম্বার 4, প্রতিরক্ষা যান। অর্থাৎ ভারত সরকার প্রতিরক্ষার ক্ষেত্রে কিন্তু এই যানগুলি ব্যবহার করে, যেমন নিশান, শক্তিমান, এগুলোর নাম দেওয়া হয়েছে। এই যানগুলি হলো কিন্তু প্রতিরক্ষার যান। এগুলোও কিন্তু মোটর গাড়ি নির্মাণ শিল্পের মধ্যে অন্তর্গত। তাহলে কোন 3টি জিনিস বাদ দিয়ে এই মোটর গাড়ি শিল্প মধ্যে, মানে মোটর গাড়ি শিল্পে কোন 3টি ভারী শিল্প পড়ছে না বলো তো? ভেরি গুড। জাহাজ নির্মাণ, বিমান নির্মাণ এবং রেল নির্মাণ কিন্তু এই মোটর গাড়ি নির্মাণ শিল্পের মধ্যে পড়ে না। এটা কিন্তু ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পের মধ্যে পড়ে, যেটা আমরা গত ক্লাসে পড়ে এসেছিলাম, তাই তো? সেখানে আমরা কি দেখেছিলাম যে রেল ইঞ্জিন, পশ্চিমবঙ্গের কোথায় রেল ইঞ্জিন তৈরি হয় বলো তো? মনে আছে তোমাদের? মনে আছে, বলো। ভেরি গুড, চিত্তরঞ্জনে কিন্তু রয়েছে ভারতের বৃহত্তম রেল ইঞ্জিন কারখানা। এবারে মোটর গাড়ি শিল্পের যে কাঁচামাল, অর্থাৎ যে কোনো শিল্পে একটা কাঁচামাল তো লাগবেই। তাহলে মোটর গাড়ি শিল্পে কি কাঁচামাল ব্যবহার হয়? দেখো, মোটর গাড়ির ইঞ্জিন, বডি, সিট, চাকা তৈরি করতে 2 ধরনের কাঁচামাল কিন্তু প্রয়োজন। একটা হচ্ছে ধাতব, আর একটা হচ্ছে অধাতব। ধাতবের মধ্যে কি পড়ছে? লোহা, ইস্পাত, এগুলোই বেশি লাগছে। এবং তার পাশাপাশি তামা লাগছে, সীসা লাগছে, দস্তা লাগছে, অ্যালুমিনিয়াম লাগছে। এগুলো কিন্তু সবই হলো মোটর গাড়ি নির্মাণ শিল্পের কাঁচামাল। নাম্বার 2 হচ্ছে অধাতব। অধাতব কি? প্লাস্টিক, পিভিসি, চামড়া, ব্যাটারি, স্পঞ্জ, কাপড়, রাবার, কাঠ, রং হচ্ছে গাড়িতে, এগুলো কি? সব কিন্তু অধাতব। আর গাড়ির যে বডি, ইঞ্জিন, এগুলো কিন্তু তৈরি হচ্ছে ধাতব শিল্পের মধ্যে, অর্থাৎ লোহা ও ইস্পাত দিয়ে। তাহলে দুটো জিনিস তোমাদের ক্লিয়ার হলো যে মোটর গাড়ি শিল্পের কাঁচামাল কি। একটা হচ্ছে লোহা, লক্কর, তামা, এগুলো হচ্ছে কি? ধাতব। আর হচ্ছে অধাতব হচ্ছে প্লাস্টিক, ফলে পিভিসি, ফোম, এইসব কিন্তু হলো অধাতব। তাহলে কি হলো? ধাতব আর অধাতব। আচ্ছা, এর পরে রয়েছে, দেখো এই মোটর গাড়ি শিল্পটা কোথায় গড়ে ওঠে? কোনো শিল্প কোনো একটি স্থানে গড়ে ওঠার জন্য নির্দিষ্ট কিছু কারণ লাগবে। যেখানে শিল্প গড়ে ওঠার পরিকাঠামো আছে, অনুসারী শিল্পের বিকাশ সম্ভব, শিল্প সম্প্রসারণের জমির অভাব নেই, এবং উন্নত বাজার বা চাহিদা রয়েছে, সেখানেই কিন্তু কেবলমাত্র এই মোটর গাড়ি শিল্প গড়ে উঠবে। তাহলে তোমরা কি বুঝলে? যেখানে জমির অভাব নেই, অর্থাৎ বড় কারখানা তৈরি করতে জমি প্রয়োজন, তাহলে জমির অভাব, জমি থাকতে হবে। উন্নত বাজার থাকতে হবে, অর্থাৎ কাছাকাছি অঞ্চলে আহ, যোগাযোগ ব্যবস্থা ভালো হতে হবে, রাস্তাঘাট ভালো হতে হবে, তাই না? এবং অনুসারী যে শিল্পগুলো, যেমন গাড়ির অনুসারী শিল্প কি? বিভিন্ন পার্টসপত্র, টায়ার, এই যে অনুসারী শিল্পগুলো, সেগুলো কিন্তু গড়ে উঠতে হবে। সর্বোপরি পরিকাঠামো থাকতে হবে এই শিল্প গড়ে ওঠার জন্য, সেখানেই কিন্তু এই শিল্প গড়ে উঠবে। ঠিক আছে? তাহলে ভারতের কোথায় এই শিল্প সব থেকে বেশি গড়ে উঠেছে? তোমাদের প্রশ্ন মনে আসতেই পারে, তাই না? বলো। আমি বলে দিচ্ছি, শোনো। চেন্নাইতে কিন্তু ভারতের সব থেকে বেশি এরকম মোটর গাড়ির শিল্প কারখানা রয়েছে। তাই চেন্নাইকে ভারতের ডেট্রয়েট বলা হয়, বা ভারতের টাউন, অর্থাৎ মোটর গাড়ি টাউন বলা হয় কাকে? চেন্নাইকে। আর ভারতের ডেট্রয়েট কথার অর্থ কি, বা ডেট্রয়েট নামটা কিভাবে এসেছে, সেটা তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে। দেখো, আমেরিকাতে ডেট্রয়েট রয়েছে, যেখানে এরকম প্রচুর গাড়ি কিন্তু নির্মাণ সংস্থা গড়ে উঠেছে। ঠিক আছে? সেই গাড়ি নির্মাণ সংস্থার নাম, জায়গা স্থানের নাম ডেট্রয়েট। সেই অনুযায়ী ভারতেও কিন্তু, ভারতবর্ষের মধ্যে অন্যান্য স্থানের তুলনায় চেন্নাইতে বেশি গাড়ি নির্মাণ সংস্থা গড়ে উঠেছে। তাই মোটর গাড়ি নির্মাণ সংস্থার জন্য একে ভারতের, আমেরিকা নামকরণের নাম অনুসরণ করে কিন্তু দেওয়া হয়েছে ভারতের ডেট্রয়েট। আচ্ছা, এবারে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে মারুতি উদ্যোগ লিমিটেড, তোমরা সবাই দেখেছো মারুতি সুজুকি, এই যে কোম্পানিটা, তোমরা গাড়ির পিছনে লোগো দেখতে পাবে, বাইকে বাইকে দেখতে পাবে, সকলেই দেখেছো প্রায়, তাই তো? দেখেছো। এই মারুতি উদ্যোগ লিমিটেড বৃহত্তম যাত্রীবাহী যান নির্মাণ সংস্থা। তাহলে ভারতের বৃহত্তম যাত্রীবাহী যান নির্মাণ সংস্থা কোনটি? মারুতি উদ্যোগ লিমিটেড। এই দুটো প্রশ্ন কিন্তু তোমরা খুব মনে রাখবে ভালো করে, এগুলো কিন্তু পরীক্ষার শর্ট প্রশ্ন হিসেবে আসে। ঠিক আছে?
ভারতের ডেট্রয়েট কাকে বলা হয় এবং ভারতের বৃহত্তম যাত্রীবাহী যান নির্মাণ সংস্থা কোনটি? এরপর হচ্ছে উন্নতির কারণ। দেখো, ভারতে 1980 দশকের পর মোটর গাড়ি শিল্পের অতি দ্রুত প্রসার ঘটেছে। এর কারণগুলো কি কি? কাঁচামালের সহজলভ্যতা। যেখানে কাঁচামাল পাওয়া যাবে সেখানে কিন্তু শিল্প গড়ে উঠবে। মোটর গাড়ি শিল্পের কাঁচামাল কি? বিভিন্ন যন্ত্র, যন্ত্রাংশ, লৌহ ইস্পাত, তারপরে দস্তা, প্লাস্টিক, টায়ার, টিউব, এগুলো সব কাঁচামাল। এই কাঁচামালগুলো কোথায় পাওয়া যাবে? মহারাষ্ট্র, গুজরাট, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, এইসব অঞ্চলে কিন্তু এই কাঁচামালের সহজলভ্যতার জন্য মোটর গাড়ি শিল্পটা কিন্তু এই আহ, গুজরাট, মুম্বাই, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, এই শহরগুলিতে গড়ে উঠেছে। শুধু কাঁচামাল না, যাতায়াত ব্যবস্থার সুবিধা রয়েছে এই শহরগুলিতে, ঠিক আছে? এবং উন্নত পরিকাঠামো এবং চাহিদা, সর্বোপরি মানুষের চাহিদা রয়েছে গাড়ি কেনার, তাই কিন্তু এই পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, মহারাষ্ট্র, গুজরাট, এইসব অঞ্চলে কিন্তু এই কারখানাগুলো গড়ে উঠেছে। নাম্বার 2, মূলধন। তাহলে নাম্বার 1 কি হলো? ভারতে মোটর গাড়ি শিল্পের প্রসারের কারণ কাঁচামালের সহজলভ্যতা। নাম্বার 2 হলো মূলধন, অর্থাৎ টাকা পয়সা। মূলধন নিবিড় শিল্প কিন্তু হলো এই মোটর গাড়ি নির্মাণ শিল্প। কারণ প্রচুর টাকা কিন্তু প্রথমে মূলধন বিনিয়োগ করতে হয়। ভারতের যেমন দেশীয় টাটা রয়েছে, মাহিন্দ্রা, বাজাজ, এগুলো কিন্তু ভারতের দেশীয় কোম্পানি, অর্থাৎ ভারতবর্ষতেই এর নিজস্ব ব্র্যান্ড। এবং বিদেশি মারুতি, জেনারেল মোটরস, ফোর্ড, মার্সিডিজ বেঞ্জ, বিভিন্ন কোম্পানি কিন্তু ভারতে মূলধন বিনিয়োগ করে তাদের গাড়ি কিন্তু তৈরি করছে এবং মোটর গাড়ি নির্মাণ করছে। ফলে ভারতে মোটর গাড়ি শিল্পের যে বিকাশ সেটি কিন্তু অতি দ্রুত গতিতে হচ্ছে। তোমরা এই টাটা কোম্পানির নাম সকলেই শুনেছো, তাই না? তাহলে এই টাটা কিন্তু ভারতের দেশীয় কোম্পানি, ঠিক আছে? আর রয়েছে কি? সমৃদ্ধ বাজার। 80-র দশক থেকে শহরায়ন, শিল্পায়ন ঘটে। ভারতের আর্থিক উন্নয়ন কিন্তু বিপুলভাবে বেড়ে যেতে থাকে এবং তার হার কিন্তু 7 থেকে 10%। ফলে মধ্য ও উচ্চবিত্তের সংখ্যা ও ক্রয় ক্ষমতা কিন্তু মানুষের হাতে বেড়ে যায়। মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন ঘটে। পরিবহন ব্যবস্থা, ব্যবসা বাণিজ্য, সমস্ত দিকের কিন্তু ভারতবর্ষের উন্নতি লাভের ফলে এই যে তোমার মোটর গাড়ি শিল্প, এর চাহিদাটা বাড়তে থাকে, বাজারে চাহিদা বাড়তে থাকে। ফলে উৎপাদন বেশি হওয়ার কারণে কিন্তু দ্রুত হারে কিন্তু মোটর গাড়ি শিল্পর বিকাশ ঘটেছে। নাম্বার 4 কি? পরিবহন ব্যবস্থা। গত 30 বছরে এদেশে উন্নত সড়ক যোগাযোগ ব্যবস্থা, যথা প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, সোনালী চতুর্ভুজ, এক্সপ্রেস হাইওয়ে, হাইওয়ে সম্প্রসারণ, উন্নয়ন ঘটায় আদিবাসীদের মধ্যে কিন্তু গাড়ি ব্যবহার, আমাদের যে ভারতের অধিবাসী রয়েছে সেই অধিবাসীদের কিন্তু গাড়ি ব্যবহারের প্রবণতা কিন্তু দিনের পর দিন বেড়ে চলেছে। দেখো, যোগাযোগ ব্যবস্থা উন্নত, ফলে যানবাহনের সংখ্যা কিন্তু দিনের পর দিন বাড়ছে। এবং একটা জিনিস তোমরা মনে রাখবে, গত 10 বছরে, 10 থেকে 20 বছরের মধ্যে পৃথিবীর মধ্যে ভারতবর্ষেই কিন্তু সব থেকে বেশি ভারত যোগাযোগ ব্যবস্থার উপরে জোর দেওয়া হয়েছে, অর্থাৎ সড়ক নির্মাণ করা হচ্ছে, গ্রাম সড়ক যোজনার মাধ্যমে গ্রামে সড়ক যোজনা করা তৈরি হচ্ছে, হাইওয়ে নতুন নতুন তৈরি হচ্ছে, ঠিক আছে? সর্বোপরি পরিবহন ব্যবস্থার উন্নতির জন্য কিন্তু এই মোটর গাড়ি শিল্পটি বিস্তার লাভ করছে। এরপরে কি রয়েছে? সরকারি নীতি। দেখো, কোনো একটি শিল্প কারখানা গড়ে ওঠার পেছনে সরকারের কিন্তু নীতি খুব ভাবে কাজ করে। অর্থাৎ সরকার তাকে কিভাবে ছাড় দেবে, তাকে নিয়ে এসে কোন স্থানে বা কোন জমিটা তাকে দেবে, এইসব ক্ষেত্রে কিন্তু সরকারের নীতি কিন্তু সুপরিকল্পিত না হলে কিন্তু ভবিষ্যতে সমস্যার সম্মুখীন হতে হয়। দেখো, এই শিল্প স্থাপনে 1991 সালে উদার শিল্পনীতি কিন্তু ভারতের বিভিন্ন যে কোম্পানিগুলোকে দেখিয়েছিল কে? ভারত সরকার। উদার নীতি দেখানো হয়েছিল, যাতে তোমরা এখানে কারখানা করো, তোমাদের উৎপাদন বাড়াও, সেদিকে কিন্তু সরকার সমস্ত রকম ভাবে হেল্প করেছিল। 2002 সালে নতুন শিল্পনীতিতে বিদেশি কোম্পানিগুলি 100% প্রত্যক্ষ মূলধনের সুযোগ পায়। অর্থাৎ 2002 সালে কি হলো? যে বিদেশি যে কোম্পানি আছে সেগুলো বিনা শুল্কে কিন্তু ভারতে ব্যবসা করতে দেওয়া হলো। তার ফলে আহ উৎপাদনশীলতা বাড়লো, ভারতের মানুষের কর্মসংস্থান বাড়লো। অটোমোটিভ মিশন প্ল্যান 2006 থেকে 2016-র মধ্যে কার্যকর করে মোটর গাড়ির উৎপাদন দ্রুত গতিতে কিন্তু বর্তমানে বাড়ানো হচ্ছে। তাহলে আমরা কি জানলাম? নাম্বার 5, সরকারি নীতি। আর কি রয়েছে? শিল্প সমাবেশ। এই শিল্প সমাবেশ কে করে বলতো?
সরকারি উদ্যোগে কিন্তু এই শিল্প সমাবেশ হয়ে থাকে। কি জিনিস? সরকারি উদ্যোগে চেন্নাই, মুম্বাই, গুরগাঁও, সানন্দা, পুনে ইত্যাদি শিল্পাঞ্চলে একসঙ্গে বিভিন্ন কাঁচামাল উৎপাদনকারী ও যন্ত্রাংশ নির্মাণকারী শিল্পের সমাবেশ ঘটায় ব্যয় সংকোচ করে সহজে মোটর গাড়ি শিল্পের বিকাশ ঘটেছে। তাহলে কি ভারতের যে অঞ্চলগুলোতে বেশি করে শিল্প সমাবেশ ঘটে কোনগুলোতে? চেন্নাই, মুম্বাই, গুরগাঁও, পুনে এইসব অঞ্চলেতে কিন্তু একসঙ্গে বিভিন্ন কাঁচামাল উৎপাদনকারী যন্ত্রপাতি কিন্তু নির্মাণ করা হয়, যার ফলে খরচটা বাড়ে এবং সমস্ত শিল্পের একটি সমাবেশ ঘটায়। খুব সহজে মোটর গাড়ি শিল্পের কিন্তু বিকাশ সম্ভব হয়েছে। তা তোমরা জানলে কি যে ভারতবর্ষে মোটর গাড়ি শিল্প উন্নতির কারণ কি? তাই তো? তাহলে কি কি জানলাম? সরকারি নীতি, শিল্প সমাবেশ, তারপরে উন্নত যোগাযোগ ব্যবস্থা, মূলধনের সহজলভ্যতা, চাহিদা, কাঁচামালের সহজলভ্যতা ইত্যাদি। তাই তো? স্টুডেন্ট, এবারে আমরা যে দ্বিতীয় শিল্পটি সম্পর্কে আলোচনা করব সেটি হলো তথ্য প্রযুক্তি শিল্প। দেখো, মানব সম্পদ অর্থাৎ মানুষের মেধার উপর ভিত্তি করে যে কটি শিল্প গড়ে উঠেছে তার মধ্যে কিন্তু অন্যতম হলো এই তথ্য প্রযুক্তি শিল্প। এবারে তথ্য প্রযুক্তি শিল্পটা কি? তোমাদের মনে আসতেই পারে। দেখো, কম্পিউটার ও টেলিযোগাযোগের ব্যবস্থার সাহায্য নিয়ে বিভিন্ন প্রকার যে তথ্য রয়েছে সেটি সংগ্রহ করা বা সঞ্চয় করা, বিশ্লেষণ করা, পরিমার্জিত করা প্রভৃতি কাজ যখন শিক্ষা, জলবায়ু বিশ্লেষণ, ব্যবসায়িক প্রয়োজনে করা হয় তখন তাকে কি বলবো আমরা? তথ্য প্রযুক্তি শিল্প। তাহলে কি বললাম? যে যে কটি শিল্প মানুষের মেধা বা বুদ্ধির উপর ভিত্তি করে গড়ে উঠেছে তার মধ্যে কিন্তু অন্যতম কিন্তু হলো এই তথ্য প্রযুক্তি শিল্প। এই তথ্য প্রযুক্তি শিল্প সম্পূর্ণরূপে মানুষের মেধা বা বুদ্ধির উপরে নির্ভর করে কিন্তু গড়ে উঠেছে। আমরা আগে কি দেখেছিলাম? যে বিভিন্ন লৌহ ইস্পাত শিল্প, বস্ত্রবয়ন শিল্প, যে প্রাকৃতিক যে কাঁচামাল সেগুলিকে তার হচ্ছে উপাদান দ্রব্য বা সেগুলি তার কাঁচামাল হিসেবে ব্যবহার হচ্ছে। সেই শিল্পের প্রধান কাঁচামাল হিসেবে ব্যবহার হচ্ছে। কিন্তু এই তথ্য প্রযুক্তি শিল্পের প্রধান কাঁচামাল কি বলতো? মানুষের বুদ্ধি এবং তাদের যে বিবেচনা করার ক্ষমতা, তাদের যে মেধা সেটিকে কাজে লাগিয়ে যে শিল্প গড়ে ওঠে সেটিকে আমরা তথ্য প্রযুক্তি শিল্প হিসেবে ব্যবহার বলতে পারি। এবারে তথ্য প্রযুক্তি শিল্প কি কি সেটা তোমাদের বললাম আমি। তোমরা আহ, এই দৈনন্দিন জীবনে অবশ্যই দেখেছো যে মোবাইল, কম্পিউটার, টেলিযোগাযোগের মাধ্যমে বিভিন্ন তথ্য সংগ্রহ, যাচাই করা, বিশ্লেষণ করা বা সেটিকে সঞ্চয় করে রাখার ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে। সেটি কোন কোন ক্ষেত্রে? সেটি ব্যবসার ক্ষেত্রে, কৃষির ক্ষেত্রে, জলবায়ু বিশ্লেষণের ক্ষেত্রে প্রভৃতি ক্ষেত্রে কিন্তু এই তথ্য প্রযুক্তি শিল্প কিন্তু ব্যবহৃত হয়। এবারে এই শিল্পের সাথে যুক্ত কিছু গুরুত্বপূর্ণ বিষয়গুলো কি কি বলতো? দেখো, কম্পিউটারের হার্ডওয়্যার, সফটওয়্যার, ইলেকট্রনিক্স, ইন্টারনেট, টেলিকম সরঞ্জাম, ই কমার্স প্রভৃতি হলো কিন্তু এই শিল্পের সাথে যুক্ত বিভিন্ন উপাদান। তাহলে তোমরা প্রত্যেকেই মোবাইল ফোনে নেট, যেটাকে ইন্টারনেট বলে, সেটা ব্যবহার করো, করো তো? তাহলে এই যে ইন্টারনেটের ব্যবহার এটা কি? এটি কিন্তু মানুষের মেধার উপর ভিত্তি করে গড়ে উঠেছে যে শিল্প, সেই একটি শিল্প। আর কি? কম্পিউটারে হার্ডওয়্যার হয়, সফটওয়্যার হয়, টেলিকম সরঞ্জাম হয় ইত্যাদি কিন্তু সমস্ত হলো এই তথ্য প্রযুক্তি শিল্পের মূল উপাদান। আচ্ছা, এবারে কোথায় গড়ে ওঠে তথ্য প্রযুক্তি শিল্প? দেখো, আমাদের ভারতবর্ষের ব্যাঙ্গালোর, চেন্নাই, হায়দ্রাবাদ, কলকাতা, নয়ডা, মুম্বাই, পুনে আর তিরুবনন্তপুরম এই ৮টি শহরে কিন্তু ভারতের তথ্য প্রযুক্তি কেন্দ্রের ৯০% গড়ে উঠেছে। তাহলে কোথায় গড়ে উঠেছে ভারতের? প্রধান ৮টি স্থানে কিন্তু গড়ে উঠেছে। এছাড়া ভারতের অন্যান্য স্থানে কিন্তু রয়েছে, বেশিরভাগটা কিন্তু এই অঞ্চলগুলিতে গড়ে উঠেছে। সেটা ব্যাঙ্গালোর, চেন্নাই, হায়দ্রাবাদ, কলকাতা, তিরুবনন্তপুরম, নয়ডা, মুম্বাই এগুলো স্থানে কিন্তু গড়ে উঠেছে। এদের মধ্যে বেঙ্গালুরু কিন্তু সব থেকে এগিয়ে। তাহলে বৃহত্তম তথ্য প্রযুক্তি কেন্দ্র কোথায় গড়ে উঠেছে? বেঙ্গালুরুতে। এবং ভারতের সিলিকন ভ্যালি বলা হয় কোন শহরকে? বেঙ্গালুরুকে। ভেরি 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 ইম্পর্টেন্ট। যদি বলে যে ভারতের সিলিকন ভ্যালি কাকে বলা হয়? বেঙ্গালুরু। যদি বলে ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তি কেন্দ্র কোথায় গড়ে উঠেছে, তাহলে কি হবে উত্তরে? বেঙ্গালুরু। এই যে বেঙ্গালুরু হলো ভারতের সিলিকন ভ্যালি। এবারে জেনে রাখো যে আউটসোর্সিং কি। এই তথ্য প্রযুক্তি শিল্পের একটি মূল উপাদান বা মূল গুরুত্বপূর্ণ বিষয় হলো আউটসোর্সিং। কি?
বৃহৎ বহুজাতিক সংস্থাগুলির সস্তা, সুলভ ও দক্ষ বিদেশি শ্রমিকদের সাহায্যে ইন্টারনেটের মাধ্যমে কাজ করিয়ে নেওয়ার পদ্ধতিকে কিন্তু বলা হয় আউটসোর্সিং। তাহলে কি, বড় বড় যে সংস্থা রয়েছে সেই সংস্থাগুলোকে সমস্ত ক্ষেত্রে ইন্টারনেট ব্যবহার হয়, তাই না? সেই ইন্টারনেটে যে বিভিন্ন কাজ রয়েছে সেই কাজগুলোকে করিয়ে নেওয়ার যে পদ্ধতি, তাকে আমরা কি বলবো? আউটসোর্সিং। দেখো এই যে কম্পিউটারে বিভিন্ন কাজ হচ্ছে, এটাকে কি বলা হচ্ছে? আউটসোর্সিং। তথ্য প্রযুক্তি শিল্পে এই কাজ কিন্তু খুব বেশি হয়, অর্থাৎ বিভিন্ন তথ্য সঞ্চয়, সংশ্লেষণ বা বিশ্লেষণ ইত্যাদি ক্ষেত্রে কিন্তু এই আউটসোর্সিংটা বেশি ব্যবহার হয়। এরপরে রয়েছে দেখো ভারতের তথ্য প্রযুক্তি সংস্থা। বর্তমানে ভারতে কিন্তু কয়েকটি তথ্য প্রযুক্তি সংস্থা কিন্তু রয়েছে। এদের মধ্যে গুরুত্বপূর্ণ যে সংস্থাগুলি রয়েছে সেগুলো কি? উইপ্রো, তারপরে রয়েছে টিসিএস। টিসিএস এর ফুল ফর্ম কি জানো তোমরা? টাটা কনসালটেন্সি সার্ভিস। তারপর রয়েছে ইনফোসিস, নিপ টেকনোলজি, এইচসিএল টেকনোলজি, কগনিজেন্ট, টেক মহেন্দ্রা, সিএমসি লিমিটেড প্রভৃতি হলো কিন্তু ভারতের বিখ্যাত তথ্য প্রযুক্তি কয়েকটি সংস্থা। যদি তোমাদের পরীক্ষায় এরকম প্রশ্ন আসে, কয়েকটি বিখ্যাত তথ্য প্রযুক্তি সংস্থার উদাহরণ দাও, তোমরা কি বলবে? প্রথমেই বলবে টিসিএস। এটি কিন্তু বর্তমানে ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তি সংস্থা। এছাড়া রয়েছে উইপ্রো, দেখো এই যে উইপ্রো, টাটা কনসালটেন্সি সার্ভিস, এইচসিএল ইত্যাদি। এরপর রয়েছে দেখো হায়দ্রাবাদের বৃহত্তম বায়ো ইনফরমেটিক্স হাব গড়ে উঠেছে। এগুলো কিন্তু তোমরা সবাই মনে রাখবে। চেন্নাইয়ের টাইডাল পার্ক বৃহত্তম তথ্য প্রযুক্তি পার্ক হিসেবে গড়ে উঠেছে। আর কি, অগ্রণী দেশীয় সংস্থাগুলির মধ্যে টাটা কিন্তু ভারতের মধ্যে বৃহত্তম একটি সংস্থা, তথ্য প্রযুক্তি সংস্থা। তাহলে ভেরি ইম্পর্টেন্ট, ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তি সংস্থার উদাহরণ কি হবে? টাটা, যার ফুল টাটা কনসালটেন্সি সার্ভিস বা টিসিএস। ঠিক আছে, এটা কিন্তু তোমরা মনে রাখবে। স্টুডেন্ট, এবারে আমরা জানবো এই যে ভারতের তথ্য প্রযুক্তি সংস্থা বেশি বেশি করে গড়ে উঠছে বা উন্নতি ঘটছে, এর পিছনে কারণটা কি? দেখো, কোনো একটি শিল্প গড়ে ওঠার পিছনে নির্দিষ্ট কিছু কারণ থাকে। তাহলে এই যে মানুষের মেধার উপরে ভিত্তি করে এই তথ্য প্রযুক্তি সংস্থা বা কেন্দ্রগুলি গড়ে উঠেছে, এর কারণ কিন্তু হলো নাম্বার ওয়ান, সুদক্ষ মানব সম্পদ। তাহলে প্রথমেই যে কারণটা আসবে সেটি কিন্তু হলো মানব সম্পদ, অর্থাৎ মানুষের উন্নত মেধা এই শিল্পের কিন্তু মূল সম্পদ। তাহলে যদি বলে তথ্য প্রযুক্তি শিল্পের মূল সম্পদ কি? মানুষের উন্নত মেধা, অর্থাৎ বুদ্ধি, চিন্তা ভাবনা, এগুলো কিন্তু হলো তথ্য প্রযুক্তি শিল্পের মূল সম্পদ। কেন্দ্র ও রাজ্যের পাঠ্যক্রমে কম্পিউটার, ইংরেজি শিক্ষা থাকায় যন্ত্রশিল্প, সফটওয়্যার ও হার্ডওয়্যার প্রযুক্তি, কম্পিউটার পরিচালনার দক্ষতা ও জ্ঞান শিল্পটির দ্রুত বিকাশ ঘটিয়েছে। দেখবে তোমাদের সিলেবাসে নিশ্চয়ই রয়েছে, কম্পিউটার রয়েছে, ইংরেজি শিক্ষা রয়েছে। তাহলে এই কম্পিউটার শিক্ষার মাধ্যমে তোমাদের কিন্তু আহ, এই তথ্যভিত্তিক সংস্থা বা তথ্যপ্রযুক্তি যে শিল্প তার মধ্যে কিন্তু তোমাদের জ্ঞান, দক্ষতা ইত্যাদি বিকাশ করার কিন্তু সম্ভাবনা রয়েছে। ফলে এই শিল্পটা দিনের পর দিন কি হচ্ছে? উন্নত হচ্ছে। নাম্বার দুই, কারিগরি শিক্ষা কেন্দ্র। তাহলে ওয়ান কি হলো? সুদক্ষ মানব সম্পদ। দুই, কারিগরি শিক্ষাক্ষেত্র। অর্থাৎ এই যে কম্পিউটার সম্পর্কে জ্ঞান বা বিভিন্ন টেকনোলজি ইত্যাদি সম্পর্কে জ্ঞান নেওয়ার জন্য আইআইটি খড়গপুর, কানপুর, বেঙ্গালুরু এবং বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে কারিগরি বিজ্ঞান, গবেষণা, প্রযুক্তি বিভিন্ন বিষয়ে কিন্তু মেধাবী ইঞ্জিনিয়ারিং, প্রযুক্তিবিদ্যা এবং কলাকুশলী। এছাড়া তথ্য প্রযুক্তি সংস্থা যে পীঠস্থান কোনটি? সেটি বেঙ্গালুরু। সে বেঙ্গালুরু থেকে আগত সুদক্ষ ও পেশাদারী প্রযুক্তিবিদদের প্রাচুর্য কিন্তু শিল্পটার উন্নতির মূল কারণ। অর্থাৎ যে শ্রমিক, শ্রমিক হিসেবে এখানে কাকে বোঝানো হচ্ছে? যে মেধাবী ছাত্রছাত্রীদের। সেখানে আইআইটি খড়গপুর রয়েছে, কানপুর আইআইটি খড়গপুর আমাদের পশ্চিমবঙ্গে রয়েছে। সেখানে বিভিন্ন কারিগরি শিক্ষা, ইঞ্জিনিয়ারিং শিক্ষার মাধ্যমে মেধাবী ছাত্রদের কিন্তু ভবিষ্যতে এই সংস্থা বা বিভিন্ন তথ্যভিত্তিক শিল্পের মধ্যে আওতায় আনা হচ্ছে, যা এই শিল্পকে কিন্তু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছে। তাই তো? তাহলে নাম্বার ওয়ান কি হলো? সুদক্ষ মানব সম্পদ। নাম্বার দুই, কারিগরি শিক্ষা কেন্দ্র। আর কি রয়েছে? দেখো, তথ্য প্রযুক্তি সংস্থা বা তথ্যভিত্তিক শিল্প গড়ে ওঠার পিছনে সরকারি উদ্যোগ ও উন্নত পরিকাঠামো কিন্তু প্রয়োজন, তাই না? বিগত ২ দশক ধরে তথ্য প্রযুক্তি শিল্পের জমি অধিগ্রহণ, ল্যান্ড ব্যাংক গঠন, আইটি হাব তৈরি, আবাসন তৈরি,
বিদ্যুৎ, পানীয় জল, পয় প্রণালী, রাস্তাঘাট, যোগাযোগ ব্যবস্থা, উৎসাহমূলক শুল্ক ছাড়, কারিগরি ও কম্পিউটার শিক্ষার প্রসার, ভিএসএনএল এর আন্তর্জাতিক গেটওয়ে পরিষেবার দ্বারা রাজ্য সরকার কিন্তু এই শিল্পকে অগ্রাধিকার দেয়। অর্থাৎ পশ্চিমবঙ্গে যেমন কলকাতা রয়েছে, বেঙ্গালুরু রয়েছে, চেন্নাই, মুম্বাই এই শহরগুলোতে কিন্তু এই তথ্য প্রযুক্তি সংস্থার পরিকাঠামো কিন্তু গড়ে উঠেছে এবং সরকারি উদার নীতির ফলে কিন্তু তথ্য প্রযুক্তি শিল্পে, অর্থাৎ সরকারি উদার নীতি কিভাবে দেখাচ্ছে, জমি অধিগ্রহণ, ল্যান্ড ব্যাংক তৈরি, আইটি হাব তৈরি হচ্ছে, বিদ্যুৎ, পানীয় জলের সুবিধা দেওয়া হচ্ছে ইত্যাদির ফলে কিন্তু এই শিল্পের অগ্রগতি দিনের পর দিন হয়ে চলেছে। এরপরে কি রয়েছে নাম্বার 4, সস্তা। দেখো, ভারতে কম মজুরিতে উচ্চমানের তথ্যপ্রযুক্তি কাজ অর্থাৎ আউটসোর্সিং খুবই সস্তা হওয়ায় শিল্পটির বিকাশ ঘটেছে। অর্থাৎ আমি তোমাদের আগেই বলেছি যে আউটসোর্সিং কি, যে বিদেশি আহ, কর্মচারীদের নিয়ে যে ইন্টারনেটে বিভিন্ন কাজ করিয়ে নেওয়া হয় তাকে কিন্তু আউটসোর্সিং বলে। এই আউটসোর্সিং এ বর্তমানে ভারতের কিন্তু যে স্টুডেন্ট রয়েছে বা ভারতের যে মেধা রয়েছে সেটি কিন্তু বেশি করে এগিয়ে আসছে, তাই না? ফলে ভারতের মেধা এগিয়ে আসার ফলে বিদেশে যে টাকা বেশি দিতে হচ্ছে সেটি কিন্তু তুলনামূলকভাবে অনেক কম খরচে কিন্তু এই শিল্পটাকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে। তাহলে কি দাঁড়ালো, যে সরকারি উদ্যোগ ও উন্নত পরিকাঠামোর সাথে সাথে সস্তা যে শ্রমিক বা উচ্চমানের যে তথ্যপ্রযুক্তি কাজে যে আউটসোর্সিং লাগে সেই আউটসোর্সিং এ কিন্তু সস্তা হওয়ায় এই শিল্পটা কিন্তু দিনের পর দিন আরো এগিয়ে চলেছে। আচ্ছা, এরপরে রয়েছে দেখো নাম্বার 5, বিপুল চাহিদা। দ্রুত বিকাশশীল রাজ্য ও জাতীয় অর্থনীতি কৃষি, শিল্প, খনিজ, পরিবহন, যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্যক্ষেত্র সমস্ত ক্ষেত্রে কিন্তু তথ্য আদান-প্রদান, তথ্য সংরক্ষণ, তথ্য বিশ্লেষণ ইত্যাদি ক্ষেত্রে কিন্তু চাহিদা বৃদ্ধির সাথে সাথে এই শিল্পটি কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমরা এখন ইন্টারনেটের মাধ্যমে এই কৃষি কেন, শিল্প কেন, পরিবহন, যোগাযোগ ব্যবস্থা সমস্ত বিষয়ে কিন্তু তথ্য পেয়ে যাই। কখন গাড়ি ছাড়বে, কখন ট্রেনের টাইম, কখন ফ্লাইটের টাইম, তাই না? শিক্ষা ব্যবস্থা, বিভিন্ন যে পড়াশোনার ডকুমেন্টস বা কোনো তথ্য যদি আমাদের অজানা থাকে, সরি, আমরা কিন্তু খুব সহজে ইন্টারনেটের মাধ্যমে সেই তথ্যটাকে পেয়ে যাচ্ছি। তাহলে এই যে চাহিদা, মানুষের বিপুল চাহিদা, তার ফলে কিন্তু এই শিল্পটাও দিনের পর দিন এগিয়ে চলেছে। নাম্বার 6, পর্যাপ্ত মূলধন বিনিয়োগ। উদারীকরণ ও বিশ্বায়নের হাত ধরে সম্ভাবনাময় উদীয়মান শিল্পটিতে দেশি বিদেশি বৃহৎ বৃহৎ যে সংস্থাগুলি রয়েছে সেগুলো কিন্তু অর্থ বিনিয়োগ করছে। যেমন ভারতে কি রয়েছে, টিসিএস বৃহত্তম সংস্থা। এতে কে টাকা বা মূলধন কে বিনিয়োগ করছে? টাটা কোম্পানি। টাটা কোম্পানির কিন্তু একটি সংস্থা হচ্ছে এই টিসিএস, টাটা কনসালটেন্সি সার্ভিস। তাহলে দেখছি আমরা যে দেশীয় যেমন শিল্পপতি এতে এগিয়ে আসে তেমনি বিদেশীয় যে বিভিন্ন বিভিন্ন যে তথ্যপ্রযুক্তি শিল্প কারখানা বা তথ্যপ্রযুক্তি শিল্পর যে সংস্থাগুলো রয়েছে সেগুলো কিন্তু ভারতে তাদের ব্যবসা বাণিজ্য বাড়ানোর জন্য কিন্তু এগিয়ে আসছে। ফলে শিল্পটা দিনের পর দিন এগিয়ে চলেছে। তাহলে কি হলো, বিপুল চাহিদা আর পর্যাপ্ত মূলধনের সহজলভ্যতা। এরপরে রয়েছে দেখো ভারতের সিলিকন ভ্যালি, ব্যাঙ্গালোর। তাহলে আমি তোমাদের আগেই বলেছি যে ভারতের এই তথ্যপ্রযুক্তি সংস্থা সব থেকে বৃহত্তম কোথায় রয়েছে, বেঙ্গালুরুতে। এবং বেঙ্গালুরুতে কি বলা হয়, সিলিকন ভ্যালি বলা হয়, তাই না? কেন বলা হয়? দেখো, বেঙ্গালুরুতে ভারতের বৃহত্তম তথ্যপ্রযুক্তি সংস্থা কেন্দ্র। ছোট বড় মিলিয়ে এখানে কিন্তু রয়েছে প্রায় 187টি আইটি সংস্থা। কি হয় সেগুলোতে, অসংখ্য উচ্চমানের শিক্ষা প্রতিষ্ঠান ও প্রশিক্ষণ কেন্দ্রের অবস্থান রয়েছে। বিজ্ঞান ও কারিগরি উন্নতি ব্যবস্থা রয়েছে এই বেঙ্গালুরুতে। তারপরে এই শিল্পে যারা কাজ করে তাদের থাকার সুবিধা ও নিরাপত্তা রয়েছে এই শহরে। সারা বছর মনোরম জলবায়ু রয়েছে। নাম্বার 5, এই শিল্পকে উন্নত করার জন্য সরকারের বিশেষ সুবিধা কিন্তু দিয়ে থাকে এই বেঙ্গালুরু শহরে। অসংখ্য উচ্চমানের উদ্যোগপতিদের মূলধন বিনিয়োগ করে এই বেঙ্গালুরুতে। দেখবে বেঙ্গালুরু শহরে কিন্তু বিদেশি যে বড় বড় তথ্যভিত্তিক সংস্থাগুলি রয়েছে তার হেড অফিস বা তার শাখা প্রশাখা কিন্তু এই বেঙ্গালুরু শহরে রয়েছে। অর্থাৎ বেঙ্গালুরু শহরে কিন্তু উদ্যোগপতিরা মূলধন বিনিয়োগ করছে। ফলে দক্ষ পরিচালন ব্যবস্থা ইত্যাদি কারণে তথ্য প্রযুক্তি সংস্থা কিন্তু বিখ্যাত হয়েছে কোথায়, বেঙ্গালুরু শহরে। তাই ভারতের সিলিকন ভ্যালি বলা হয় কাকে, বেঙ্গালুরুকে। আবার আর কে বালিগা কে বেঙ্গালুরু ইলেকট্রিক শহরের জনক বলা হয়। বেঙ্গালুরুকে আর একটা শহরের নামেও কিন্তু আমরা চিনি, কি বলতো, ইলেকট্রিক শহর।
সেই ইলেকট্রিক শহরের জনক কাকে বলা হয়? আর কে বালিকাকে। এটাও তোমরা কিন্তু খুব ভালো করে মনে রাখবে। আর কি মনে রাখবে? যে 2 নম্বরের বা 3 নম্বরে কিন্তু পরীক্ষায় আসতে পারে। ভারতের সিলিকন ভ্যালি বেঙ্গালুরু শহরকে বলা হয় কেন? তখন তোমাদের কিন্তু এই কারণগুলি লিখতে হবে। ঠিক আছে? এরপর স্টুডেন্ট আহ, এই দুটো শিল্প এই পর্যন্তই আজকে। এবারে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো পরীক্ষায় আসে সেগুলো কিন্তু তোমাদের জন্য আমি তৈরি করেছি, তোমরাই উত্তর দেওয়ার চেষ্টা করবে। কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো। 1 নম্বর রয়েছে, ভারতের ডিরেক্টরেট বলা হয় কাকে? অর্থাৎ কোন শহরকে? বলো তোমরাই। ভেরি গুড, চেন্নাইকে। দ্বিতীয় প্রশ্ন, ভারতের বৃহত্তম যাত্রীবাহী যান নির্মাণ সংস্থা কোনটি? অর্থাৎ যে যাত্রীবাহী বিভিন্ন যান রয়েছে, বাস, তারপরে বিভিন্ন ট্যাক্সি বা অন্যান্য যে মোটর গাড়ি শিল্প রয়েছে সেগুলো যাত্রীবাহী যান নির্মাণ সংস্থা বৃহত্তম কে? বলো। ভেরি গুড, মারুতি উদ্যোগ লিমিটেড। নাম্বার 3, সংযোগ ভিত্তিক শিল্প কাকে বলে? কোন শিল্পকে বলে বলো তো আগে? মোটর গাড়ি শিল্পকে। কেন বলে? ভেরি গুড, মোটর গাড়ির বিভিন্ন পার্টস পত্র কিন্তু জুড়ে জুড়ে মোটর গাড়ি তৈরি হয়, তাই না? যেমন যন্ত্র, চাকা, সিট, বিভিন্ন কিন্তু পার্ট জুড়ে তৈরি হয়, তাই একে সংযোজন ভিত্তিক শিল্প বলা হয়। নাম্বার 4, ভারতের সিলিকন ভ্যালি বলা হয় কোন শহরকে? বলো। বেঙ্গালুরু শহরকে। ভেরি গুড। নাম্বার 5, ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তি সংস্থা কোনটি? বলো। ভেরি গুড, টিসিএস অর্থাৎ টাটা কনসালটেন্সি সার্ভিস। নাম্বার 6, ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তি পার্ক গড়ে উঠেছে কোথায়? চেন্নাইতে। কি নাম? টাইডাল পার্ক। তাই তো, এটি কিন্তু ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তি পার্ক। এরপর নাম্বার 7 রয়েছে দেখো, ভারতের কয়েকটি বিখ্যাত তথ্য প্রযুক্তি সংস্থার নাম লেখো। বলো। টিসিএস তো বৃহত্তম। আর? ভেরি গুড, উইপ্রো, টেক মহেন্দ্রা, নিট টেকনোলজি, তাই না? এগুলি সবই হলো কিন্তু কয়েকটি বিখ্যাত তথ্য প্রযুক্তি সংস্থা। আর রয়েছে কি? মাহিন্দ্রা রয়েছে, তাই তো? ভেরি গুড। তাহলে স্টুডেন্ট, আশা করি তোমরা বুঝতে পেরেছো আজকে আমরা কি জানলাম, যে মোটর গাড়ি শিল্প এবং তথ্য প্রযুক্তি শিল্প সম্পর্কে। এর পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব কোন বিষয়ে বলো তো? তোমাদের বইতের পরে কি রয়েছে? জনঘনত্ব রয়েছে, আর ভারতের জনসংখ্যা রয়েছে, তাই না? আমরা পরবর্তী ক্লাসে ভারতের জনসংখ্যা নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করব। সকলকে অসংখ্য ধন্যবাদ ক্লাসটি মনোযোগ দিয়ে শোনার জন্য। থ্যাংক ইউ ক্লাস।